আসসালামু আলাইকুম। শুরু করতেছি আমাদের ত্রিকোণমিতির পার্ট 5 যে ভিডিও, তার দ্বিতীয় অংশ, অর্থাৎ সবচেয়ে ত্রিকোণমিতির হট টপিকস দূরত্ব উচ্চতা, যেটা নিয়ে চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং এটা সম্পর্কে নবম দশম শ্রেণীতে তো একটি অধ্যায়ই রয়েছে। তো ওকে, আজকে আমরা এই অধ্যায় শুরুর পূর্বে আমরা কিছু টার্ম সম্পর্কে জেনে নেব। সেই টার্মগুলো আমরা কি একটু দেখে নেই। একটি হচ্ছে ভূরেখা, আরেকটি হচ্ছে ঊর্ধ্বরেখা প্রথম, এবং আরেকটি হচ্ছে উলম্ব তল। অর্থাৎ ভূরেখা হরিজন্টাল লাইন, ঊর্ধ্বরেখা ভার্টিক্যাল লাইন, এবং উলম্ব তল ভার্টিক্যাল প্লেন। এই বিষয়গুলো আমরা একটু আগে জেনে নেই। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখা বলতে যে রেখাটাকে বোঝায় সেটা হচ্ছে ভূমির সমান্তরাল কোনো রেখা। অর্থাৎ এটা যদি আমাদের ভূমির সারফেস হয়, ভূমির যে আমরা বলি ভূমির সমান্তরাল মাটি, আমরা যে মাটিতে চলাফেরা করি এটাকে যদি বলি ভূমি আমরা ধরি, তাহলে এই যে ভূমি, এই ভূমির সমান্তরাল কোন রেখা, এই রেখাকে বলা হয় কিন্তু আমরা বলবো হরিজন্টাল লাইন। তাহলে এই যে আমরা এখানে একটা ভূমির সমান্তরাল রেখা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন। কোন রেখা যদি এই ভূমির সমান্তরাল রেখার উপরে ঠিক লম্ব হয়, অর্থাৎ ভূমির সমান্তরাল যে রেখা তার উপরে যদি আমরা ঠিক 90 ডিগ্রি কোণ করে কোনো রেখা আঁকি, সেটাকে আমরা বলবো ঊর্ধ্বরেখা বা ভার্টিক্যাল লাইন। আমি যদি এখানে কয়েকটি ভূমির সমান্তরাল রেখা আঁকি, এই যে আমি এটা একটা ভূমির সমান্তরাল রেখা আঁকলাম, এগুলো হচ্ছে সব হচ্ছে ভূরেখা। কি বুঝে গেল? এটা হচ্ছে সবকিছু হরিজন্টাল লাইন। এবং এর সাথে যদি আমরা লম্ব করে আমরা রেখাগুলো আঁকি, এর সাথে লম্ব করে যদি রেখা আঁকি, এগুলো হচ্ছে সব আমার ভার্টিক্যাল লাইন। তাহলে আমরা হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন বিষয়টা বুঝতে পেরেছি। হরিজন্টাল লাইন ভূমির সমান্তরাল, আর ঠিক এর সাথে লম্ব করে যে রেখাগুলো আমরা আঁকবো সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বা ঊর্ধ্বরেখা। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে উলম্ব তল। উলম্ব তলটা বোঝার আগে আমরা একটা ভূতলটা আগে দেখি। ভূতলটা কি? ভূমির সমান্তরাল কোন তল। আচ্ছা, আমি যদি এই জায়গাতে আমি যদি একটা, এই যে একটা খাতা নিয়েছি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে এখানে একটি খাতা রয়েছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে এখানে আমার এখানে একটা হাতে খাতা রয়েছে, এই যে খাতা একটা, এই খাতাটা ঠিক ভূমির সমান্তরাল করে আমি কিভাবে রেখেছি? আমি রেখেছি কিন্তু একেবারে ভূমির সমান্তরাল করে। তাহলে এই যে তলটা, এই খাতার যে পৃষ্ঠাটা, পাতাটা, এটা একটা তল সৃষ্টি করেছে। এই যে তলটা, এই তলটাকে আমরা বলছি ভূতল। কি বলছি? কেন? এটা ভূমির সমান্তরাল, তাহলে এটাকে আমরা বলছি ভূতল। ওকে, এখন যদি আমরা এই পাতাটাকে উল্টাই, এই যে পাতাটাকে উল্টায় এখানে নিয়ে আসলাম, ওকে, তাহলে এই পাতাটাকে উল্টায় যদি আমি এখানে নিয়ে আসি, এই যে আমি যদি এই পাতাটা কয়েকটা একসাথে ধরলাম, এভাবে যদি নিয়ে আসি, তাহলে এখানে আবার একটা, এই যে একটা তল তৈরি হয়েছে। ওকে, এই তলটা এবং আমার হাতের এই যে এই তলটা, এই যে এই তলটা এবং আমার হাতের এই যে এই তলটা, এই দুটো তল আমার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি। অর্থাৎ এই তলটা আমার এই তলের উপরে কি, এই যে ভূতল, এই তলের উপরে এই তলটা কি? লম্ব। তাহলে এই যে পুরো তলটা, এই যে তলটা, এই যে একটা আমার তল হাতে, তাহলে এই তলটা এই তলের উপর ঠিক লম্ব। তাহলে ভূতলের উপর ঠিক অভিলম্ব ভাবে, ভূতলের উপর ঠিক অভিলম্ব ভাবে আমরা যে তলটা কল্পনা করছি সেটাকে আমরা বলছি উলম্ব তল। তাহলে আমি যদি এখানে আমার, আমি যদি এখানে আমার চিত্রের মধ্যে দেখাই যে এই যে আমার নিচে এখানে আমি যে তলটা এখানে এঁকেছি, এই যে তলটা, এই তলটা কিন্তু হচ্ছে আমার ভূতল। আর এই যে তলটা ঠিক এর সাথে অভিলম্ব ভাবে যে তলটা কল্পনা করেছি সেটা হচ্ছে আমার উলম্ব তল, ভার্টিক্যাল প্লেন। তাহলে এটা হচ্ছে আমার হরিজন্টাল প্লেন, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেন। তাহলে একইভাবে আমি যদি পাশের চিত্রটার দিকে তাকাই, এই যে তলটা, এই তলটা, এই তলটা কিন্তু আমার ভূমির সমান্তরাল করে আঁকা হয়েছে। তাহলে এই যে তলটা হচ্ছে ভূমির সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ভূতল। আর এর সাথে ঠিক লম্বভাবে আমরা যে তলটা কল্পনা করেছি সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল প্লেন। ওকে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উন্নতি কোণ এবং হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা প্রথমেই যদি জানি যে উন্নতি কোণটা কি, আমি এখানে সংজ্ঞাটা বইয়ের ভাষায় যদি দেই, যে ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আবার বলছি যে ভূতলের উপরের, ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলছি উন্নতি কোণ। ওকে, আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, যে এই যে এটা যদি ভূতল কল্পনা করি, যে সিবি এটা একটা তল, আমরা এখানে যদি একটা তল কল্পনা করি, এর উপরের একটা পয়েন্ট হচ্ছে এ। ওকে, তাহলে এই পয়েন্টটা ভূমির সমান্তরাল রেখায় হচ্ছে এখানে বিসি। তাহলে এই পয়েন্ট, এই বিন্দুটা এই ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ সিবিএ বা এবিসি যাই বলি না কেন, এই যে এই কোণটা তৈরি করেছে, তাহলে এই কোণটা হচ্ছে আমার উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা সব সময় হবে ভূমির সমান্তরাল রেখার উপরে, ভূমির সমান্তরাল রেখার উপরে। ওকে,
আচ্ছা, এবার হচ্ছে যদি অবনতি কোণের কথা বলি, তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, এবার এই তাহলে উন্নতি কোণের বেলায় বিন্দুটা ছিল কোথায়? উপরে। আর এবার বিন্দুটা থাকবে কোথায়? ভূতলের সমান্তরাল রেখার নিচে। তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, তাহলে ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। ওকে, আমরা যদি এখানে ধরি যে আমার এই একটা পয়েন্ট হচ্ছে বি, ওকে, আমার পয়েন্টটা হচ্ছে কি বি, তাহলে আমার ভূমির সমান্তরাল রেখা কি? সিডি। তাহলে ভূমির সমান্তরাল রেখা হচ্ছে এখানে সিডি। তাহলে এই সিডি রেখার সাথে এই যে বি বিন্দুটা যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটার নাম কি? বিসিডি। তাহলে এই যে ভূমির সমান্তরাল রেখা হচ্ছে সিডি, সিডি রেখার সাথে এর নিচের কোনো বিন্দু বি যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা হচ্ছে অবনতি কোণ। আমরা যদি তার একটু সহজ করে দেখাই, আমরা ধরলাম ভূমির সমান্তরাল রেখা এখানে এবি, ভূমির সমান্তরাল রেখা কি? এখানে এবি। এই এবি রেখার উপরের বিন্দু হচ্ছে পি আর নিচের বিন্দু হচ্ছে কিউ। তাহলে এই যে ভূতলের উপরের কোন বিন্দু পি এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে কোনটা কি? কোণ পি ও বি। তাহলে কোণ পি ও বি, তাহলে এই যে কোণ পি ও বি, এই পি ও বি হচ্ছে কিন্তু এখানে, এই পি ও বি হচ্ছে কিন্তু এখানে উন্নতি কোণ। ওকে, এখন যদি আমরা বলি ভূরেখার নিচের বিন্দু হচ্ছে কিউ, কিউ কোণটা এর সাথে কোণ তৈরি করেছে কোণ কিউ ও বি, তাহলে এটা হচ্ছে আমার অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা খুব সহজেই কিন্তু চিনে ফেলতে পারবো। কিভাবে চিনবো? আমরা উন্নতি কোণ সব সময় হবে ভূমির সমান্তরাল রেখার উপরে, আবার অবনতি কোণ হবে সবসময় ভূমির সমান্তরাল রেখার নিচে। ওকে, আমরা একটু আরেকটু সহজ যদি একটা উদাহরণ দেই তাহলে আমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমরা বললাম যে এটা একটা বিল্ডিং, আমরা এখানে একটা বিল্ডিং আঁকলাম, আমরা বিল্ডিংটা এখানে নেই, আমরা ধরলাম যে এটা একটা বিল্ডিং। ওকে, ওকে, এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে মাটি, এই যে এটা হচ্ছে বিল্ডিং এর তলা, তাহলে এটা হচ্ছে ভূতল, আমার এটা হচ্ছে ভূতল। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এই যে বিল্ডিং এর যে শীর্ষ, বিল্ডিং এর যে মাথা, এই মাথাটা ভূমির কোন বিন্দুতে, এই যে এই বিন্দুতে একটা কোণ তৈরি করেছে। ওকে, এই যে একটা কোণ তৈরি করেছে, তাহলে বিল্ডিং এর শীর্ষটা ভূতলের কোন বিন্দুতে, বা এখানে সাপোজ এখানে সূর্য উঠেছে, আমরা বললাম এখানে সূর্য উঠেছে, এই যে সূর্য, এই সূর্যের এখানে আলো পড়ছে, আলোটা পড়ার কারণে এই বিল্ডিং এ ছায়া পড়েছে, ছায়াটা এত দূরে এসছে। তো এই যে ছায়াটা এত দূরে এসছে, তো ছায়ার শীর্ষ এটা, এই যে বিল্ডিং এর ছায়া, এখানে যদি সূর্য উঠে তো বিল্ডিং এর ছায়াটা কোন দিকে পড়বে? এইদিকে পড়বে। তো এই পর্যন্ত এসছে ছায়াটা, বিল্ডিং এর ছায়াটা এই পর্যন্ত এসছে। এখন আমরা বললাম যে বিল্ডিং এর শীর্ষবিন্দুটা এখানে একটা কোণ তৈরি করেছে, এই ছায়ার শীর্ষতে একটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা এই কোণটাকে, এই যে বিল্ডিং এর যে শীর্ষ, এই বিল্ডিং এর শীর্ষবিন্দুর কি কোণ বলবো? এটাকে কি উন্নতি কোণ বলবো না অবনতি কোণ বলবো? আমরা সহজেই বুঝতে পারছি এই কোণটা ভূমির সমান্তরাল রেখার উপরে, সুতরাং এই কোণটাকে আমরা নিঃসন্দেহে উন্নতি কোণ বলবো। ওকে, এখন যদি বলি যে এখান দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে, হেলিকপ্টার উড়ে যাচ্ছে, এই যে একটা হেলিকপ্টার এখানে আঁকলাম, হেলিকপ্টার আমি অত ভালো আঁকতে পারলাম না, আমি জাস্ট এখানে দেখে বললাম যে এটা হেলিকপ্টার। এখন হেলিকপ্টারটা আমরা বললাম যে হেলিকপ্টারের সমান্তরাল, তাহলে নিশ্চয়ই এখানে ভূমির সমান্তরাল একটা রেখা আমরা কল্পনা করতে পারি। ওকে, তাহলে এই ভূমির সমান্তরাল এই যে রেখা আর এই যে বিল্ডিং এর শীর্ষ, এটাকে আমরা যোগ করলাম, তাহলে আমরা কি বলছি? এখানে হচ্ছে হেলিকপ্টার আর এখানে হচ্ছে বিল্ডিং এর শীর্ষ, আর এই আমরা বিমান বরাবর বা হেলিকপ্টার বরাবর ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করলাম। তাহলে এই জায়গাতেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। আচ্ছা, এই কোণটা এই যে বিল্ডিং এর শীর্ষ বিন্দুর, এটা কি উন্নতি কোণ বলবো না অবনতি কোণ বলবো? ভূরেখার কি এই ভূমির সমান্তরাল রেখার নিচে আছে না উপরে আছে? নিচে। তাহলে নিঃসন্দেহে এই কোণটাকে আমরা বলবো কি কোণ? অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ আশা করা যায় যে বুঝতে পেরেছি। ওকে, এই রিলেটেড আমরা একটা প্রশ্ন তাহলে প্রথমেই দেখে ফেলি, খুব সহজে আশা করি আমরা এটা বুঝতে পারবো। আমরা একটা চিত্র দিয়েছি এখানে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভূমির সমান্তরাল রেখা, ভূরেখা এডি, আবার বিসিও কিন্তু একটা ভূরেখা, একটা বিসি ভূরেখা আর একটা হচ্ছে বা হরিজন্টাল লাইন, এডিও কিন্তু হরিজন্টাল লাইন। এখানে এবি হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, আবার এখানে এসি একটা দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে একটা ছেদক হয়ে আছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি পাশে কথাগুলো কি বলছে। বলছে কোন ডিএসি অবনতি কোণ। এখন দেখি ডিএসি কোণ কোনটা? এই যে ডিএসি, ডিএসি। আচ্ছা, এই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে ভূমির সমান্তরাল রেখার নিচে, ভূমির সমান্তরাল রেখার নিচে। তাহলে ডিএসি কোণ অবনতি কোণ, কথাটা ঠিক আছে না ভুল আছে? নিঃসন্দেহে ঠিক আছে। অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার নিচে যখন আমরা কোণটা পাবো সেটাকে আমরা অবনতি কোণ বলবো। তারপরে কি বলছে? এসিবি উন্নতি কোণ।
এখন দেখি কি বলছে, কোণ এসিবি অর্থাৎ এই কোণটা, ওই যে কোণ এসিবি অর্থাৎ এই যে কোণ এসিবি, আমরা দেখতেই পাচ্ছি বিসি ভূরেখার উপরে, এই কোণটা রয়েছে বিসি ভূরেখার উপরে, তাহলে এটা উন্নতি কোণ ঠিক রয়েছে। এখন বলছে কোণ ডিএসসি অর্থাৎ এই কোণটা এবং কোণ এসিবি উন্নতি কোণ অবনতি কোণটা সমান কিনা। আমরা দেখতে পাচ্ছি যে দুটো রেখা যদি পরস্পরকে ছেদ করে, আমরা এটা নিয়ে ক্লাস দিয়েছিলাম, কোণ সংক্রান্ত আমরা যে ক্লাসটা দিয়েছিলাম আমার জিওমেট্রি যে প্লেলিস্ট ইউটিউবের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু কোণ সংক্রান্ত একটা ডিটেলস ক্লাস কিন্তু আমার রয়েছে, সেখান থেকে এগুলো আমরা একান্তর কোণ অনুরূপ কোণের বিস্তারিত কথা বলেছি, ওইদিকে আমরা যাচ্ছি না। তাহলে এই যে দুটো সমান্তরাল সরল রেখাকে যদি একটা রেখা ছেদ করে, তাহলে ছেদকের দুই বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেটাকে আমরা একান্তর কোণ বলেছিলাম, এবং একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এই যে এই কোণটা এবং এই কোণটা নিঃসন্দেহে সমান হবে, তার মানে ডিএসসি এবং এসিবি কোণ একান্তর কোণ, বিধায়ী দুটো কি হবে, সমান হবে। তো এটাও ঠিক আছে। আর এখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে এটার অর্থ হলো এটা সমকোণ, এবং এই দুটো দিয়ে কি বোঝানো হয়েছে, এই দুটো দিয়ে বোঝানো হয়েছে যে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান বোঝানো হয়েছে। যাই হোক, ওগুলো আমার দরকার পড়ছে না। তাহলে নিচের কোনটি সঠিক, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 লেখা, এখানে 2 3 লেখা, 1 3 লেখা, 1 2 3, আমাদের তিনটো আমাদের যে অপশন, সেই তিনটি অপশনই কিন্তু এখানে আমরা সঠিক পেয়েছি। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে টপিকসটা সেটা রয়েছে। এখানে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চিত্র আঁকতে চাই, রিলেটেড অঙ্কগুলো যখন লিখিত প্রশ্নে যখন চিত্রগুলো আঁকার দরকার পড়বে, তখন এই কথাগুলো খুব প্রয়োজন পড়বে। এখানে আমরা একটা 30 ডিগ্রি কোণ এঁকেছি, এখানে 45, এখানে 60 ডিগ্রি। এখানে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে 30 ডিগ্রি যখন আমরা কোণ অঙ্কন করব, তখন ভূমিটা কিন্তু অবশ্যই লম্ব থেকে বড় হবে। কেন, আমি যদি একটু সহজে যদি একটু ব্যাখ্যা করতে চাই এটাকে, তাহলে আমি যদি বলি যে এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে আমি দিলাম যে এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, কথার কথা। আচ্ছা, আমরা লম্ব ভূমি নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে লম্ব ভূমি নিয়ে সম্পর্কটা কার, লম্ব ভূমি নিয়ে সম্পর্কটা হচ্ছে ট্যানের, কারণ ট্যান থিটা ইকুয়ালটা আমরা বলি টেরা লম্বাভূত মানে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 30, আমি যদি বলি ট্যান 30 ইকুয়াল টু, তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব কোণের বিপরীত, আর এটা হচ্ছে আমার ভূমি। ওকে, আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, আমার লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 30 ইকুয়াল টু কত হবে, ট্যান 30 ইকুয়াল টু হবে, আমরা একটু হিসাব করে বের করি, 30 ডিগ্রি বেলা আমরা কি করি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 60, তাহলে 30 0 30 এখানে আসলো, তাহলে কত নিব 30 এর জন্য, 0 1 নিব, তাহলে 1/3 তাকে রুট করলে কত হবে, 1/√3। ওকে, এখন যদি আমরা বলি tan 45 আমরা নিতে চাই, এখানে কোনটা 30 না ধরে কত ধরলাম, tan 45 ডিগ্রি। তাহলে যদি tan 45 আমরা বের করি, কি করে করব, 0 30 45, তাহলে 45 কত ধরবো, 0 1 2, সরি 0 1 3, তাহলে আমরা tan এর জন্য কিভাবে মানগুলো নিই, 0 1 3 9, তাহলে 0 1 কত নিব আমরা 3, তাহলে 3/3 মানে কত 1, 3/3 মানে হচ্ছে 1, 1 কে রুট করলে কত 1। ওকে, এরপরে যদি আমরা tan 60 ডিগ্রি নেই, tan 60 ডিগ্রি, ওকে, tan 60 ডিগ্রি কত পাবো, 0 1 3 9 পাবো, তাহলে 9/3 করলে কত, 9/3 করলে 3, তাকে রুট করলে হচ্ছে √3। তাহলে এই মানগুলো আমরা বের করতে শিখেছি, আমরা ক্লাস দিয়েছি, এগুলো ত্রিকোণমিতির আমাদের পূর্বের ক্লাসগুলোতে রয়েছে মান নির্ণয়ে। আচ্ছা, এখন তাহলে এই যে আমরা মানগুলো পেলাম, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, tan 45 এর মান তো 1, tan 45 এর মান 1, তার মানে কি লম্ব এবং ভূমির অনুপাতন। আচ্ছা, দুটো জিনিসকে ভাগ করে কখন অন হয়, যখন দুটো একই হয়, এটা 5 মিটার হলে এটাও যদি 5 মিটার হয়, তাহলে কাটাকাটি হয়ে কত হবে অন। তাহলে আমরা এটা তো বুঝতে পারছি যে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই লম্ব এবং ভূমি কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি, তাহলে tan 45 তো আমরা বুঝে গেলাম যে tan 45 যদি আমরা নিতে চাই, তাহলে রেজাল্টটা 1 হতে হবে tan 45 এর। তার মানে আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে চাই, তাহলে অবশ্যই লম্ব ভূমি আমাদের কি হবে, সমান হবে। এটা তাহলে আমাদের ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। এখন আমরা যদি দেখি যে √3, আমরা √3 এর মান কিন্তু পাই মোটামুটি 1.732 চলতে থাকে, এটা অমূলদ সংখ্যা। তাহলে এখন এই যে √3 ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়। আচ্ছা, আমরা কিভাবে ভাগ করলে 1 এর থেকে বড় পাই। আচ্ছা, আমি যদি 4 কে ভাগ করি 4 দ্বারা, তাহলে কত হয় 1। আচ্ছা, আমি যদি 8 কে ভাগ করি 4 দ্বারা, কত হয় 2। আমি যদি
2 কে ভাগ করি 4 দ্বারা, কত হয় 0.5। তার মানে কি দেখলাম, আমরা দেখলাম যে সমান সমান সংখ্যা ভাগ করলে 1। যদি লব ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে অবশ্যই ভাগফল কি হয়ে যাবে, 1-এর থেকে ছোট হবে। আর 1-এর থেকে যদি বড় চাই, 1-এর থেকে যদি বড় ভাগফল চাই ভাগ করে, তাহলে লবটা বড় হতে হবে। তাহলে সহজ কথা, লব যদি বড় হয় ভাগফল হবে 1-এর থেকে বড়, লব যদি ছোট হয় ভাগফল হবে 1-এর থেকে ছোট। আচ্ছা, এখানে আমার লবকে, লব হচ্ছে লম্ব, তাহলে আমার যদি 1-এর থেকে বড় মান, tan 60 তে আমরা কি পেয়েছি, 1-এর থেকে বড় মান, তাহলে 1-এর থেকে বড় মান যদি পেতে চাই, তাহলে আমার লব কি হতে হবে, বড়। আর লব এখানে কি, লম্ব, তাহলে নিশ্চয়ই 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্বটা বড় হতে হবে। এই যে ভূমি হচ্ছে লম্বের থেকে ছোট, অর্থাৎ লম্বটা হবে বড়। তাহলে আমরা পেয়ে গেলাম যে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই ভূমিটা লম্বের থেকে ছোট হবে, অর্থাৎ লম্ব হবে বড়। এখন যদি 1/√3 এর মান আমি বের করি, তাহলে 1/√3 এর মান যদি আমরা বের করি, তাহলে 1 ভাগ, আমরা কত নিব, 1 ভাগ হচ্ছে √3, 1 ভাগ √3, 1 ভাগ √3, 1 ভাগ √, আমরা যদি এখন 1 ভাগ √3 মানটা নেই, তাহলে রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা আসে হচ্ছে 0.577। ওকে, ডট ডট চলতে থাকবে। তারপর এই রেজাল্ট আমরা কি পেলাম, এই রেজাল্ট আমরা পেলাম 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট মানে কি হবে, লবটা হবে ছোট, ভূমি হবে বড়। তাহলে এই যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। তাহলে এই যে কথাগুলো আমরা খালি মুখস্থি করে ফেললে হবে না, বুঝতে হবে যে কেন এটা হচ্ছে। তাহলে tan 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমার আমার সহজ কথা, আমি যখন কোনো সূক্ষ্মকোণ 30 ডিগ্রি আঁকবো, তখন আমরা tan এর সম্পর্কটা যদি চিন্তা করি, তাহলে এই রেজাল্টগুলো বের হবে। অর্থাৎ ভূমি হবে এক্ষেত্রে বড়, লম্ব হবে ছোট। 45 এর ক্ষেত্রে দুটোই হবে সমান, লম্ব ভূমি, এবং 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমার লম্ব হবে বড় এবং ভূমি হবে ছোট। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে আর কি। আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখে ফেলবো। আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এই প্রবলেমগুলোই কিন্তু পরীক্ষাতে সাধারণত বেশি আসে। এখন দেখি কি বলছে, একটি মিনারের পাদদেশ, তাহলে একটা মিনার আমরা আঁকি। এই যে আমরা এটা একটা মিনার আঁকলাম, মিনার, একটা লম্বা একটা মিনার আঁকলাম। তাহলে মিনারের পাদদেশ মানে এই যে এখানে এই জায়গাটা তলা একদম, তাহলে এখান থেকে কিছু দূরে, এই যে এখান থেকে কিছু দূরে যাই, এই যে গেলাম কিছু দূরে, বলছে কিছু দূরে একটি স্থানে, তাহলে এটা একটা স্থান, এই স্থানে মিনারটির শীর্ষে, তাহলে এই যে মিনারটির শীর্ষের উন্নতি কোণটা কোথায় হবে, তাহলে এই যে ভূমির সমান্তরাল রেখার উপরে। তাহলে এখান থেকে আমরা এটা যোগ করলাম, এই যে উন্নতি কোণ কত দেওয়া আছে, শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। বলছে মিনারটার উচ্চতা কত মিটার, মিনারটির উচ্চতা দেওয়া আছে এই যে 26 মিটার, 26 মিটার। এখন বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, তার মানে এই জায়গাটা কত আমি বের করতে বলছি। আমি যদি নাম দেই এ বি সি, তাহলে আমার কি কি ভ্যালু এখানে পাচ্ছি, আমার এখানে এ বির ভ্যালুটা আমরা পাচ্ছি। এ বির ভ্যালুটা কত, অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে আমার লম্ব, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীতটা হচ্ছে আমার লম্ব। তাহলে এ বি হচ্ছে আমার এখানে লম্ব, এবং সেটা আমার দেওয়া আছে কত, 26 মিটার, এটা আমরা দেওয়া আছে আমার। এখন আমাকে বের করতে বলছে এই যে এখান থেকে মিনারের পাদদেশ থেকে ওই স্থানটির দূরত্ব কত, অর্থাৎ বিসি ভূমি ইকুয়াল টু হট, ভূমি ইকুয়াল টু হট, এটা বের করতে বলছে আমাকে। তাহলে আমার লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে বলেছে, তাহলে আমার খেয়াল করতে হবে কোনটা দেওয়া আছে এবং কোনটা বের করতে হবে। আমার লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, এরপরে এ দুটোর মধ্যেই সম্পর্ক দেখতে হবে। এ দুটোর মধ্যে সম্পর্ক কি, লম্ব ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে নিঃসন্দেহে ট্যান। তাহলে আমার এখানে কি সম্পর্ক নিব, tan 30, তাহলে tan 30 tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, লম্বকে এবি আর ভূমিকে বিসি। ওকে, তাহলে বের করতে হবে কার মান, বের করতে হবে বিসির মান। তাহলে বিসি এর সাথে কি হয়ে আসবে, গুণ হয়ে আসবে, এর নিচে কত আছে 1, তাহলে এবির সাথে 1 গুণ করলে এবি, আর বিসির সাথে কি গুণ হবে, tan 30, tan 30 ইকুয়াল টু কি দাঁড়ালো, এবি, আর গুণন করলাম, এই যে এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে 1 গুণ করলে এবি থেকে গেল। এখন বা বিসি ভাগ হয়ে চলে যাবে। এখন তাহলে আমার যদি আমার এখন বিসি, তাহলে tan 30 ভাগ হয়ে যাবে। আমরা যদি মানগুলো বসাই, তাহলে বিসি ইন্টু tan 30 এর মান কত, tan 30 এর মান বের করতে শিখলাম, তাহলে 0 30 45 60, তাহলে 0 30 এখানে, তাহলে tan এর বেলায় মান নিব 0139, তাহলে 0 1 আসছে, তাহলে 1 বাই কত করব 3, তো আজকে রুট করলে 1 কে রুট করলে 1, 3 কে রুট করলে 1 বাই √3 ইকুয়াল টু কি দাঁড়ালো, এবি। ওকে,
তাহলে বা এই √3 তো নিচে আসে, তাহলে গুণ হয়ে কোথায় যাবে? উপরে। তাহলে বিসি ইকুয়াল টু যদি গুণ হয়ে আসে এখানে √3, তাহলে এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হচ্ছে ইনটু কত? ইনটু হচ্ছে 26, তাহলে সমান 26√3। ওকে, এত মিটার। এখন যদি আমরা দশমিক আকারে নিয়ে আসতে চাই, নিয়ে আসতে পারি, এটা ক্যান্সেল করলেও কোনো সমস্যা নেই। তাহলে 26√3 মিটার। আমরা যখন লিখিত অঙ্ক করবো এটাকে দশমিক আকারে ভাগ করে নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি এই প্রবলেমটা সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এই যে এখন মজাটা দেখি, এই জায়গাতে আমার লম্ব কত ছিল? 26 মিটার। আর বিসির ভ্যালু কি হবে? এখানে নিশ্চয়ই 26 মিটারের থেকে বেশি হবে। কেন? আমরা বলেছিলাম 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই লম্ব থেকে ভূমি কি হবে? লম্ব থেকে ভূমিটা বড় হবে। কি বুঝে গেল কথাটা? কেন? কারণ tan 30 ডিগ্রির মান হচ্ছে কি আমার একের থেকে ছোট, আর একের থেকে ছোট মানে কি? লম্বটা হবে ছোট, ভূমিটা হবে বড়। একটু আগে শিখে আসলাম, অর্থাৎ এখানে মানটা কিন্তু 26 মিটারের থেকে বেশি হবে। আমরা কি তাহলে এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটি প্রবলেমে। এখানে আমরা দেখতে পাচ্ছি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলছে একটু আমরা একে দেখাই, যে 64 মিটার লম্বা একটা খুঁটি, এই যে একটা খুঁটি, এই খুঁটিটা কত মিটার? এই খুঁটিটা হচ্ছে টোটালটা, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এখানটা হচ্ছে কত মিটার? এখানটা হচ্ছে 64 মিটার। ওকে, এখন এই খুঁটিটা ভেঙে গেল। বলছে ভেঙে গেল কিন্তু বিচ্ছিন্ন হলো না। এখান থেকে সাপোজ ভেঙে গেল, ভেঙে যে এই যে এখান থেকে মানে ভেঙে যে এখানে এসে পড়লো, মাটিতে ঠেকে গেল, কিন্তু এখান থেকে ছুটে পড়ে গেল না। তাহলে এই জায়গাটাই কিন্তু এখানে এসে পড়ে গেল। ওকে, এই জায়গাটা এখানে তাহলে নেই, এখানে পড়ে গেছে। তাহলে এই যে খুঁটিটা এখন এখানে কিছুটা লেগে আছে আর কিছুটা এখানে মাটি থেকে গেছে। বলছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। কার সাথে কোণটা তৈরি করেছে? এখানে কিন্তু এটাও বলতে পারতো যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করছে, সেটা বলতে পারতো। তাহলে সেক্ষেত্রে কোণটা কিন্তু এখানে তৈরি হতো। কোণটা এখানে তৈরি না হয়ে কোথায় তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে। বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর। তার মানে আমার কোনটুকু বের করতে বলেছে? এই যে এখান থেকে এইটুকু। আমি যদি নাম দেই, আমি নাম দিলাম এটার এ বি সি, এখানে নাম দিলাম ডি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি তাহলে খুঁটি কোনটুকু? এখানে খুঁটি হচ্ছে আমার টোটাল বিডি। তাহলে বিডি সমান কত দেওয়া আছে? বিডি সমান দেওয়া আছে হচ্ছে 64 মিটার। ওকে, আমাকে বের করতে বলেছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, তার মানে এসি ইকুয়াল টু হট। তাহলে এসিটা আমাকে বের করতে বলেছে। ওকে, আচ্ছা আমি যদি ধরি যে এই যে এইটুকু, এই টোটাল খুঁটিটা হচ্ছে আমার 64, আমি ধরলাম যে এখানে হচ্ছে আমার এক্স। তাহলে আমি যদি মনে করি যে মনে করি আমি এইটুকু ধরতে পারি, এইটুকু ধরতে পারি, আমি মনে করলাম এসি ইকুয়াল টু এক্স। কথার কথা আমি ধরলাম এটুক যদি এক্স হয়, এটুক যদি এক্স হয়, অর্থাৎ টোটাল খুঁটিটার মধ্যে এখানে যদি আমার এক্স হয়, তাহলে এইটুকু তো এক্স, একই তো, মানে এখানেই তো এখানে এসছে। তাহলে টোটাল খুঁটিটা কতটুকু ছিল? 64। তাহলে 64-র মধ্যে এখানে যদি এক্স হয়, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 64 মাইনাস এক্স, অর্থাৎ 64 থেকে এটুকু বাদ দিলেই হয়। অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে আমার 64 মাইনাস এক্স। অর্থাৎ এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু 64 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা আশা করি যে এই বিষয়টুকু বুঝতে পেরেছি। এখন আমাকে বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে আমরা এই কিন্তু লম্বও জানি না, আমরা কিন্তু অতিভুজও জানি না, আমরা ভূমিও জানি না। তাহলে এখানে আমার যেহেতু অজানা জিনিস হচ্ছে আমার এক্স বের করতে হবে, তাহলে আমরা সরাসরি কিন্তু এটা বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে, আমাদের সমীকরণ দাঁড় করাতে হবে। তাহলে কি করব আমরা? প্রথমে আমরা কি করব? আমরা এই যে আমাদের এখানে যে এই যে এবি এবং এসি রয়েছে, আমরা এখান থেকে দুটো সম্পর্ক এখান থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং সম্পর্ক দুটো থেকে আমরা কাজ করব। ওকে, তাহলে এই জায়গাতে আমি যদি একবার এটাকে ভূমির সাথে একবার অতিভুজ নিয়ে একটা সম্পর্ক দাঁড় করাই, আবার যদি ভূমির সাথে লম্ব নিয়ে একটা সম্পর্ক দাঁড় করাই, তারপরে দুই জায়গা থেকে ভূমির মান বের করে যদি আমরা দুটো আমরা ভ্যালু পাবো, তখন ভূমি যেহেতু দু জায়গায় একই, তখন আমরা দুই ডান দিককে আমরা সমান করতে পারবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজ করে দেখাই যে জিনিসটা আসলে কিভাবে করতে পারি আমরা। তাহলে আমরা যদি প্রথমে ভূমির সাথে, এই যে এটা যেহেতু কোণ আমার সূক্ষ্ম কোণ, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি প্রথমে ভূমির সাথে অতিভুজকে নেই, তাহলে ভূমির সাথে অতিভুজ মানে কি? ভূমির সাথে অতিভুজ মানে হচ্ছে কবরে ভূত অনেক। তাহলে কস থিটা, তাহলে কস থিটা মানে কস 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? কস 60 ডিগ্রি ইকুয়াল টু কি পাচ্ছি? ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স বিসি বাই এসি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিসি ইকুয়াল টু
বা বিসি এখানে নিচে কত 1 আছে, তাহলে বিসি ইকুয়াল টু এসি কস 60 ডিগ্রি। ওকে, এখন cos 60 এর মান কত? cos 60 আমরা কি পাবো? 0 30 45 60। তাহলে cos এর বেলায় কি উল্টো দিক থেকে 4 3 2 1, তাহলে 4 3 2 1, তাহলে 1 বাই কত? 1 বাই 4, 1 বাই 4, তারপরে রুট করলে 1 কে রুট করলে 1 আর 4 কে রুট করলে 2, তার মানে 1 বাই 2। তাহলে এসি মানে কত ছিল? এসির মান ছিল x ইনটু এটা 1 বাই 2 সমান কত হলো? x বাই 2। তাহলে আমরা এটা বিসি ইকুয়াল টু পেলাম x বাই 2। তাহলে এই যে একবার বিসির মান আমরা বের করলাম, এটাকে আমরা ধরলাম সমীকরণ 1। ওকে, আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে এই যে ভূমির সাথে আমরা কি নিয়েছিলাম? অতিভুজটাকে নিয়েছিলাম। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এই ভূমির সাথে আমরা কি করব? ভূমির সাথে আমরা এবার লম্বটাকে নেব। তাহলে ভূমির সাথে যদি আমরা লম্বটাকে নেই তাহলে কি হবে? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে আমার এবি আর ভূমি হচ্ছে আমার বিসি। ওকে, তাহলে ট্যান 60, এখন আমি কার মান বের করব? এখান থেকে বিসির মানটা বের করব। তাহলে বিসির মানটা যদি এখান থেকে বের করতে চাই তাহলে বিসির সাথে ট্যান 60 গুণ হবে, তাহলে বিসি ট্যান 60 ইকুয়াল টু এবি। তাহলে বা বিসি ট্যান 60 মান কত আমার? ট্যান 60 মান হচ্ছে, তাহলে আমরা কিভাবে করি? 0 1 3 9, অর্থাৎ 0 30 45 60, তাহলে 0 1 3 9, 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ট্যানের বেলা আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে 9 বাই 3 মানে 3, তাকে রুট করলে রুট ওভার 3, তাহলে বিসি রুট ওভার 3 ইকুয়াল টু এবি। তাহলে বা বিসি ইকুয়াল টু এবি বাই রুট 3। এখন এবির মান কত আমাদের? এবির মান হচ্ছে 64 মাইনাস এক্স বাই রুট ওভার 3। এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার, এটা কার মান? বিসির মান, সমীকরণ নাম্বার 2। ওকে, এখন আমরা যদি একটু তাকাই এই যে বিসি সমান 64 মাইনাস, আমরা 1 নাম্বার সমীকরণের দিকে যদি তাকাই তাহলে বিসি সমান কি পেয়েছি? অর্থাৎ ভূমি সমান পেয়েছি এক্স বাই 2। আবার এখানে ভূমি সমানই পেলাম হচ্ছে 64 মাইনাস এক্স বাই রুট 3। তার মানে কি? এখানে বাম দিক বিসি যেহেতু 2 সমীকরণে, তাহলে ডান দিকটা কি হবে? সমান হবে। তাহলে ডান দিকটা যদি আমরা 2 সমীকরণেরই এখন ডান দিকটাকে যদি আমরা সমান ধরি, তাহলে আমরা ডান পক্ষ কি লিখতে পারি? ডান পক্ষ আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি এখান থেকে যে x বাই 2 ইকুয়াল টু 64 মাইনাস এক্স বাই রুট ওভার 3। এখন যদি জাস্ট এটাকে আমরা আর গুণন করি ফেলি তাহলে কি হবে? রুট 3x ইকুয়াল টু 64 সাথে যদি 2 গুণ করি তাহলে 128 মাইনাস 2x। ওকে, এখন যদি x গুলোকে আমরা একদিকে নিয়ে আসি তাহলে কি হবে? রুট 3x প্লাস 2x সমান 128, বা x যদি আমরা কমন নিই তাহলে কি থাকে? রুট 3 প্লাস 2 ইকুয়াল টু 128, বা x ইকুয়াল টু কত? 128 বাই রুট 3 প্লাস 2। ওকে, এই যে আমরা x এর ভ্যালু কিন্তু এখানে পেয়ে গেছি। এখন যদি জাস্ট আমরা এটাকে হিসাব করে বসাই যে রুট 3 প্লাস 2 এর মান যদি এখানে আমরা বসাই, আমরা যদি একটু করে দেখি তাহলে এই রেজাল্টটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এই হিসাবটা করি তাহলে আসে 34.29 মিটার। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে আমরা খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 34.29 মিটার। এখন যদি বলে যে এর দণ্ডায়মান যে দাঁড়িয়ে আছে অংশটার মান কত, 64 থেকে বাদ দিলেই তা আমরা নিশ্চয়ই সেই অংশটার মানও পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। আমরা যদি তাহলে এইভাবে সমীকরণ দাঁড় করিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা খুব সহজে, আমরা জাস্ট একটা প্রসিডিউর দেখাচ্ছি এরকম প্রশ্ন, তাহলে আরো বেশি বেশি যদি প্র্যাকটিস করা যায়, নিজে নিজে যদি করে দেখা যায়, নিশ্চয়ই আরো ভালো বোঝা যাবে। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।